যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি একটু জরুরি হতে পারে। তার কারণ কি, অনেকেই আছে 2027-এ তারা মাধ্যমিক দেবে এবং ক্লাস 10-এর যে বাংলা বইটি রয়েছে তার সর্বপ্রথম গল্প জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পে অনেকেই আছে যারা বুঝতে পারে না। কারণ কি, আমার কাছে মনে হয় বাংলা খুবই সহজ একটা ভাষা, বা বাংলা বইয়ের যেসব পড়াটা থাকে সেটা খুবই সহজ হয়। আদৌ যদি আমরা গল্পটা খুব ভালোভাবে বুঝি তাহলে আমাদের যে কোশ্চেনগুলো আসবে মাধ্যমিক যারা দেবে তারা হয়তো খুব ভালো সুন্দর করে উত্তরগুলো লিখতে পারবে। তো সর্বপ্রথম গল্প রয়েছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষুর আসল মানেটা কী? এই গল্পটির নাম কেনই বা জ্ঞানচক্ষু দেওয়া হয়েছে? জ্ঞানচক্ষু, জ্ঞান বলতে আদৌ আমরা বুঝতে পারি একটা জ্ঞান, একটা সাধারণ জ্ঞান, এবং চক্ষু বলতে আমরা চোখকে বোঝাই। এই গল্পের আসল নামের যে মানেটা রয়েছে সেটার মানে হচ্ছে আমাদের জ্ঞানের চোখ। জ্ঞানচক্ষু গল্প লিখেছে আশাপূর্ণা দেবী। তো চলো আশাপূর্ণা দেবীর বিষয়ে কিছু জানা যাক। আশাপূর্ণা দেবী 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1995 খ্রিস্টাব্দে তিনি মারা যান। অন্যতম প্রধান বাঙালি লেখিকা তিনি ছিলেন। আমাদের বাংলার সবচেয়ে বলতে ভুল হবে, প্রধান লেখিকা ছিলেন, বাংলা ভাষার সবচেয়ে প্রধান লেখিকা। জন্ম হয়েছিল আশাপূর্ণা দেবীর কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ কখনো ঘটেনি আশাপূর্ণা দেবী, অথচ অসামান্য সদৃশ্য দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছিলেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছোট ঠাকুরদার কাশীযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবলতা, বকুলতা, অগ্নি পরীক্ষা, সাগর শুকিয়ে যাওয়া, আরও অনেক তিনি লিখেছিলেন। তো চলো আমরা আজ বুঝবো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু বিষয়ে আসল জ্ঞানচক্ষু গল্পের যে মেন বিষয়বস্তু আছে সেটাকে আমরা বোঝাবো। তোমাদের আমরা একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। জ্ঞানচক্ষু গল্পের সবচেয়ে প্রধান চরিত্র হলো একটি ছোট ছেলে যার নাম ছিল তপন, এবং একটি অন্যতম আরেকটি চরিত্র হলো যে ওর যে ছোট পিসমশাই ছিল, নতুন মেশো, তিনি একজন লেখক ছিলেন এবং এটাই হচ্ছে গল্পের মেন বিষয়বস্তু। এই দুজন চরিত্র নিয়ে এখানে লেখা হয়েছে। তো পড়ব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তার কারণটা কি? সে জানতো না যে তার নতুন পেশায় একটি লেখক ছিলেন। এর জন্য সে যখন জানতে পারলো যে তার নতুন পিসমশাই একজন লেখক, তখন তার চোখটা মার্বেল হয়ে গেল। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে তোমাদের, যে তপনের চোখ কেন মার্বেল হয়ে গিয়েছিল। তো পরেরটা আমরা দেখি। নতুন মেশো মশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে। তিনি নাকি বই লেখেন, মানে তার তপনের যে নতুন মেসমশাই ছিলেন তিনি নাকি বই লেখেন, মানে তিনি একজন লেখক, এটাই বলতে চেয়েছে এখানে আর কি। সে সব বই নাকি ছাপানোও হয়, মানে তিনি যাই বইগুলো লেখেন সেগুলো নাকি ছাপানোও হয়। অনেক বই ছাপানো হয়েছে মেশোর, মানে মেশো অনেক বই লিখেছেন এবং সেগুলি ছাপানো হয়েছে। এরপর আছে, তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। মানে এখানে বোঝা হয়েছে যে তপনের মেসমশাইকে একজন লেখক, তিনি সত্যিই একজন লেখক নাকি? জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, মানে যে তপন কখনো একজন লেখককে সে চোখে দেখেনি বা তার খুব কাছ থেকে সে দেখেনি, এটা এখানে বোঝানো হয়েছে। দেখা যায় তাই জানতো না লেখকেরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ। মানে এখানে তপন ভেবেছিল যে লেখকরা হয়তো অন্য কোনো একটি মানুষ, তারা অন্য একজন প্রাণী, বা তারা একজন সাধারণ মানুষের মতো জীবনযাত্রা তাদের নয়। তো এখানে এটাই বলা হয়েছে। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। মানে এখানে বলতে চেয়েছে যে তপন ভেবেছিল লেখকেরা হয়তো একটু আলাদা স্বভাবের হয়, তারা হয়তো একজন সাধারণ মানুষের যে জীবন তাদের মতো তাদের জীবনটা হয় না,
যখন সে তার নতুন মেসোকে দেখলো তখন তার জ্ঞান চক্ষু খুলে গেল যে না, লেখকেরাও একজন সাধারণ মানুষের মতোই জীবনযাত্রা করে। আশ্চর্য, কোথাও কি কিছু উলটপালট নেই, অন্যরকম নেই, একেবারেই নিচ্ছক মানুষ। তখন এটা বলছে সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আর ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক ভাত তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমন। এছাড়া ঠিক ছোট মামাদের মতোই খাবারের দোকানে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে গুজে। এখানে বলতে চাইছে যে তপন একজন লেখককে খুব আলাদাভাবে জানতো। সে জানতো না যে একজন লেখকও একটি সাধারণ মানুষের মতোই জীবনযাত্রা করে। সেখানে বলতে চেয়েছে যে তার যে নতুন মেসো, সেও তার বাবা, কাকা, মামার মতো দাড়ি কামান, সঠিক সময় স্নান করেন এবং খাবার খাওয়ার সময় অর্ধেক ভাত তুলে রাখেন, যে না না এত কি খাওয়া যায়। তো এখানে এটাই বলা হয়েছে। আর ঠিক এরা তার মেসো, নতুন যে মেসো, তিনি খবরের কাগজ পড়তে পড়তে প্রবন্ত গল্প করেন, তর্ক করেন আর বলেন এদেশের আর কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান এবং বেরোন বেশ সেজে বুঝে। কিন্তু মামা বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, মানে ওর যে ছোটো মাসি ছিল তার যখন বিয়ে হচ্ছিল সেই জন্যই কিন্তু তপন তার মামা বাড়িতে এসেছিল। আর ছুটি আছে বলেই রয়ে গেছে। আর তখন স্কুলের ছুটিটাও চলছিল, হয়তো গ্রীষ্মকালেরও ছুটিটা চলছিল আর কি, এর জন্য সে মামাবাড়ি থেকে গেছে কদিন। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে। ওদিকে মেসোর যে তার নতুন যে মেসো ছিল তারও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কয়দিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। মানে তপন ভাবত লেখকেরা হয়তো আকাশ থেকে পড়া কোনো জীবজন্তু, তারা আমাদের সাধারণ মতো মানুষ, তাদের যে বাবা, কাকা, মামা ছিল তাদের সাধারণ মতো মানুষদের তার জীবনযাত্রা হয়তো ছিল না। কিন্তু সে একটু হতবাক হয়ে গেল যে না, লেখকেরাও আমাদের মতোই মানুষ। তবে তপনই বা লেখক হতে বাধা কি? লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কয়দিন। মানে তার যে নতুন মেসোমশাই ছিলেন তিনি লেখক হওয়ার সঙ্গে সঙ্গে কলেজের যে প্রফেসর ছিলেন একজন, এবং কলেজের ছুটি চলাকালীন তিনি শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কয়েকদিন। আর সেই সুযোগেই একখানি দিব্যানিদ্র দিয়েছেন। মানে এই যে গরমের ছুটি পড়েছে, তিনি শ্বশুরবাড়িতে এসেছেন, সেই সময় তিনি একটু সুযোগ পেয়ে খুব সুন্দর একটি নিদ্রা অর্থাৎ ঘুম, তিনি খুব সুন্দর একটি ঘুম দিয়েছেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। তৎক্ষণে তো গল্প ছোট মাসির হাতে চলেই গেছে। হইচই করে দিচ্ছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও হয়। কারণ লেখকের প্রকৃত মূল্য বুঝবে নতুন মেসোই বুঝবে। রতনের মূল্য জহুয়ারের কাছে। এটা কিন্তু একটু ভালো কোশ্চেন, যে এখানে যেটা রয়েছে রতনের মূল্য জহুয়ারির কাছে, এই কোশ্চেনটা কিন্তু আসে, অনেক সময় আসে। মানে এখানে বোঝাতে চেয়েছে যে তার নতুন মেসোমশাই একজন লেখক ছিলেন এবং তার লেখা সম্পর্কে, তিনি একজন লেখক হয়ে তার লেখক সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এর জন্য এখানে এই কথাটি বলা হয়েছে যে রতনের মূল্য জহুয়ারির কাছে। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠানো তপনকে। বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ি ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কালেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া যায়। মানে নতুন মেসো তার শ্বশুরবাড়ির মানে তপনকে খুশি করার জন্য তার গল্প দেখে বললেন যে গল্পটা তো বেশ দিব্যি ভালোই হয়েছে, এই গল্পটা একটু কালেকশন করে একটু করে দিলে ছাপানো যাবে, মানে বইতে ছাপানো যাবে। তপন প্রথম
তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মানে প্রথমে তপন এটাকে একটা ঠাট্টা তামাশা বলে নিয়েছিল আর কি, মানে ভাবছিল মেশো হয়তো এমনি তাকে বলছে এমন, কিন্তু না, পরে সে যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন সে একটু আহ্লাদে কাঁদো কাঁদো ভাব চলে আসে তার। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়েই দিও, মাসি বলল তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়েই দিও, মেশোর উপযুক্ত কাজ হবে এটা। তপন তেমনি করুণার মূর্তিতে বললেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। মানে মেশো তেমনি করুণা মূর্তিতে বললেন যে সন্ধ্যা তারা গল্পে, মানে যে মেশো যেখানে গল্পটা লেখেন সেই গল্পের পত্রিকার নাম হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা। ঠিক আছে, সেখানে বললো যে আমি যদি ছাপিয়ে দেওয়ার কথা বলি তাহলে তারা না করবে না। আর এটা একটু মেন কোশ্চেন মনে রাখো যে তপনের মেশো কোন পত্রিকায় কাজ করতেন, এটা একটু মনে রাখো। সন্ধ্যা তারা সম্পাদকে কাজ করতেন, সন্ধ্যা তারা সম্পাদক। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথা, মানে বিকেলবেলা যে চায়ের টেবিলে সবাই বসেছিল তখন ওই তপনের গল্প লেখার কথাটা সেখানে ওঠে, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচের এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মারা যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। মানে তপন যে গল্পটা লিখেছিল ওই গল্পটা ও লিখেছিল যে তার প্রথম দিন স্কুলে ভর্তি হওয়ার যে অভিজ্ঞতা সেই বিষয়ে। আর এটা থেকে একটা কোশ্চেনও হয়, এটা একটু মাথায় রেখো যে তপনের ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়ে একটু কোশ্চেন দিতে পারে যে তপন কি নিয়ে লিখেছিল। এটা এখানে একটা লিখে দেবে শুধু তপন তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছিল। এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরলেই মেশো গল্পটি নিয়ে বাড়ি চলে যায়। তপন কৃতিত্ব হয়ে বসে বসে দিন গোনে, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখনও বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু একটাই জানাচ্ছিল না, সেটা এমনই সহজ মানুষেও লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, তবে আর পাইকে তপনকে। মানে এখানে বলা হয়েছে যে নতুন মেশো গরমের ছুটি ফুরোতেই সে তার বাড়ি চলে যায় এবং তপন দিন গুনতে থাকে যে নতুন মেশো কবে তার গল্পটি সন্ধ্যা তারা যে সম্পাদকে পত্রিকায় ছাপিয়ে তার বাড়ি নিয়ে আসবে। এইভাবেই সে দিন কাটাতে লাগে। সে ছোটোবেলায় অনেক গল্প শুনেছে এবং এখনও সে অনেক গল্পই পড়েছে, কিন্তু সে জানতো না যে গল্প লেখা এতটাই সহজ। শুধু এটা পড়েছি সরি। দুপুরবেলা সবাই যখন নিথির তখন তপন আস্তে আস্তে একটি খাতা, মানে হোম টাস্কের খাতা, আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি। মানে এটা বলতে চাচ্ছে তপন কোথায় বসে গল্পটি লিখেছিল, বা সে যে স্কুলে ভর্তি হওয়ার যে প্রথম দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি সম্পর্কে লিখেছিল সেটা ও লিখেছিল যখন দুপুরবেলা, বিয়েবাড়ির দুপুরবেলা নিথির। তখন তপন আস্তে আস্তে একটু হোম টাস্কের খাতা নিয়ে, এবং বিয়েবাড়িতেও তার মা সেগুলো না নিয়ে আসতে দেয়নি, কিন্তু সেগুলো সে তার মা নিয়ে এসেছিল, আর একটি কলম নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। মানে তপন একটি হোম টাস্কের খাতা নিয়ে 3তলার যে সিঁড়ি ছিল সেখানে বসে লিখতে লিখতে সে একটি পুরো আস্ত একটি গল্প লিখে ফেললো।
লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে গেল। মানে সে যখন লিখেছিল, লেখার পরে সে যখন পড়ে দেখলো যে বা গল্পটা খুব সুন্দর হয়েছে, তখন তার গায়ে কাটা দিয়ে উঠলো যে সে এত ভালো সুন্দর একটি গল্প লিখেছে। তার মাথার চুলও খাড়া হয়ে গেল। একই ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। মানে তখন বলছে যে একই ব্যাপার, এটা তো সত্যিই গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে কি সত্যি তপন একটি গল্প লিখে ফেলেছে? তার মানে তপনকে এখন লেখক বলা যায়। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপনের। তার দূর দূরান্তে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, আমি একটি গল্প লিখেছি। মানে সে যখন গল্পটা লেখে, সে দৌড়ে চলে যায়, দৌড়ে নিচে নামে এবং ছোটো মাসিকে গিয়ে বলে, ছোটো মাসি, আমি একটি গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু। মানে ছোটো মাসির বয়সটা খুব কমই ছিল, তার চেয়ে হয়তো বছর 8 বড় সে, এক কথায় প্রায় সমবয়সী। তো ছোটো মাসির সাথে তার চিরদিনই খুব ভালো বন্ধুর সম্পর্ক। বয়সে বছরে বছর 8 বড় হলেও সমবয়সী। মানে বয়সে কত, সামান্য 8 বছর হয়তো বড় হতে পারে, মানে সমবয়সী এক কথায়। কাজেই মামাবাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। মানে কাজে যখন সে মামাবাড়ি আসতো সবটাই তার ছোটো মাসির কাছেই। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই শামুকে দিয়ে বসে। মানে এই যে আনন্দের যে খবরটা ছিল, সে সর্বপ্রথম তার ছোটো মাসিকেই বলে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। কথাটির মানে হলো, বিয়ে হওয়ার পরে ছোটো মাসি যেন একটু বড়দের মতোই কথা বলেন। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো শুরু করেন। ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? মানে তিনি বলতে চাইছেন তার ছোটো মাসি যে তুই কোথাও থেকে টুকলি করিসনি তো, বা লিখে দেখে দেখে লিখিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। রোজ তার ছোটো মাসিকে দেখায়, ছোটো মাসিকে দেখায়। কিন্তু গেলেন তো গেলেনই যে, মানে কিন্তু গেল তো গেলই যে, তার আর কোনো খবর নেই। কোথায় গল্পের সেই 8-60 ছাপায় অক্ষরে গাঁথা চেহারাটি, তার জন্যে হা করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতেও চলে এসেছে। তো আজকের ভিডিওটি আমি এটুকুই রাখছি। এর পরবর্তী পার্টও আমি নিয়ে আসবো, কিছুটা বাকি আছে। সম্পূর্ণ ভিডিও করতে পারবো না, তার কারণ কি ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি গল্পটা ভালো লাগে বা আমার বোঝানোর ধরনটি যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই একটু লাইক, একটু কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও আরও আসবে। আমরা প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা ধরনের ভিডিও আনবো। কোনো দিন বাংলা, কোনো দিন ইংলিশ, কোনো দিন ইতিহাস, ভূগোল, অঙ্ক, মানে ক্লাস 10-এর যতগুলো বই আছে সবগুলোকেই আমরা ধরার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।